ফিরলাম বিরতির পর। এবার আসবো মুর্শিদাবাদ জেলায়। একটা উল্লেখযোগ্য ব্যাপার, 1952 সাল থেকে 2024 অবধি যত ভোট হয়েছিল, যতদিন আমরা সাংবাদিকতায় এসেছি, আমরা দেখেছি এমন একটা জেলা যে জেলায় রক্তপাতহীন ভোট আমাদের সাংবাদিকতা জীবনে আমরা দেখিনি। পঞ্চায়েত ভোট হোক, পুরসভা ভোট হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, আমরা দেখিনি বললেই চলে। এবারে আজকে হয়ে গেল বহরমপুরে ভোট, আগের দিন হয়েছিল জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে ভোট। গোটা মুর্শিদাবাদে প্রায় রক্তপাতহীন ভোট হয়েছে, যেটা কিন্তু নজিরবিহীন ঘটনা। আমি আসবো বহরমপুর লোকসভা কেন্দ্রের এই মুহূর্তের চিত্রটা একবার দেখে নেব। বহরমপুর লোকসভা কেন্দ্রে 2019-এ কংগ্রেস জয়ী হয়েছিল। 2019-এর লোকসভা নির্বাচনে বহরমপুরে কংগ্রেস পেয়েছিল 46% ভোট, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 40% ভোট, বিজেপি পেয়েছিল 11% ভোট, বামফ্রন্ট পেয়েছিল মাত্র 1% ভোট। 2021-এর বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চা অর্থাৎ কংগ্রেস এবং বামফ্রন্ট মিলে পেয়েছিল 15% ভোট, অর্থাৎ কংগ্রেসের 46% ভোটটা এবং 14% নেমে গিয়েছিল। আর তৃণমূল 40টা বেড়ে 50% ভোট, বিজেপি 11% বেড়ে 32% ভোট হয়েছিল। 2019-এর লোকসভা নির্বাচনে 80,696 ভোটে জিতেছিলেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। আর 2021-এর বিধানসভা ভোট যদি আমি দেখি, তাহলে 2,53,000 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। বহরমপুরের ভোট ফ্যাক্টর মাইনরিটি ভোট অর্থাৎ মুসলিম ভোট এবং অধীর চৌধুরী নিজেই অধীর মিথ। আমি আসব সুমনের কাছে। সুমন, বহরমপুর এমন একটা কেন্দ্র যেখানে গোটা দেশের বিরোধী দলনেতা অধীর, আমি আজ সুমনের কাছে পরে আসছি, কংগ্রেসের কাছে আসছি। আপনি আমাকে বলুন শুভাশিস, যে বহরমপুর এমন একটা জায়গা যেখানে কংগ্রেসের দুর্গ ধরে রেখেছিলেন অধীর চৌধুরী। অধীর কি পারবেন এবার দুর্গ টিকিয়ে রাখতে? নিশ্চয়ই পারবেন এবং আগের বারের থেকে মার্জিন বাড়বে, কিন্তু তার মধ্যে অনেক ব্যাপার আছে। সেটা হলো যে শুভেন্দু যখন তৃণমূলে ছিল তখন আমরা দেখেছি যে জেলা পরিষদটা পুরো জোর করে নিয়ে নেওয়া হয়েছে, আমাদের এমএলএদের নেওয়া হয়েছে, মিউনিসিপ্যালিটি নেওয়া হয়েছে এবং পঞ্চায়েত যে যারা প্রধান ছিল তাদেরও তৃণমূলে জোর করিয়ে মিথ্যে মামলা দিয়ে, ভুয়ো মামলা দিয়ে তাদের নিয়ে নেওয়া হয়েছে। আজকের নির্বাচন যা দেখেছি তাতে বড়ুয়া থানার ওসি দাঁড়িয়ে মানে নির্বাচন করেছে এবং সে যা খুশি করেছে, যেভাবে খুশি ছাপ্পা দিতে বলেছে, তারপরে আটকেছে। আমরা দেখেছি হুমায়ুন কবির করেছে এই ছাপ্পা, তারপরে আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় আমরা হেরে গেছেন। সুতরাং আমার মনে হয়েছে সবকিছু হওয়ার পরও অধীর চৌধুরীর মার্জিন বাড়বে। 2021-এ 2.5 লক্ষ ভোটে পিছিয়ে আছে। আমি তার একটা উদাহরণ দিই, সেটা হলো যে 18টায় বিজেপি গত 19-এ জিতেছিল, তাদের একটা পঞ্চায়েতও ছিল না, সমস্ত জায়গায় হেরেছিল বিধানসভাগুলোতে, তারপরেও কি করে তাহলে জিতলো? তার মানে দুটো পার্সপেক্টিভ আলাদা, বিধানসভার পার্সপেক্টিভ আর লোকসভার পার্সপেক্টিভ 2.5 লক্ষ ভোট মেকআপ করতে পারবেন আপনারা? না, আমি আপনাকে বলতে পারি যে সত্যি সুভাষিসবাবু বলছিলেন পার্সপেক্টিভ আলাদা, এবং ক্যান্ডিডেটটা কে সেটা ইম্পর্টেন্ট। যে অধীর চৌধুরী একবারের সাংসদ না, ওখানে হচ্ছে যে লম্বা 5 বারের সাংসদ, ফলে লোকসভা ভোট ফেস করার অভিজ্ঞতা তার আছে। এবং আপনারাও বহু অনুষ্ঠান করেন যে পার্সপেক্টিভ পাল্টে যায় যখন ভোটের ফল পাল্টায়, এবারও হবে। আমি আপনাকে বলছি যে দেখুন মানুষের অভিজ্ঞতা কিরকম পাল্টায়। যে এই অধীর চৌধুরীকে হারানোর জন্য তৃণমূল কংগ্রেস ক্যান্ডিডেট করলেন, যে বাইরে থেকে নিয়ে আসলেন আপনার হচ্ছে যে ইরফান পাঠানকে। আমি বললাম যে এবার তার হয়ে প্রচার করতে আসছে কে? ইউসুফ পাঠান। আমি বলছি যে বিজেপির হয়ে প্রচার করতে আসছে। ফলে ইউসুফ পাঠান তিনি হচ্ছেন যে তার ভাই, একজন বিজেপির হয়ে প্রচার করছেন, একজন তৃণমূলের প্রার্থী। ফলে কার্যত এই দুটো দল আসলে 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 একই একটা দলকে রিপ্রেজেন্ট করে, যে একই মুদ্রার এপিটোপির। এইটা কিন্তু বারবার অধীর চৌধুরী প্রমাণ করে দেখিয়েছেন ওই গড়ে। এবং আমি লাস্ট বলবো যেটা, যে এই বিরোধী শূন্য রাজনীতি অধীরবাবু আজ ফেস করেননি। আপনাকে জাস্ট মনে করিয়ে দেবো, 13 সালে পঞ্চায়েত নির্বাচনের পর পশ্চিমবঙ্গে যে জেলা পরিষদ জেতা ছিল দুটো, তার মধ্যে মুর্শিদাবাদের জেলা পরিষদ একটা এবং জলপাইগুড়ি ভামেরা। মুর্শিদাবাদ জেলা পরিষদকে আমি বলছি যে মুর্শিদাবাদ জেলা পরিষদ সেটাকে শুভেন্দু অধিকারী, যিনি এখন হচ্ছে যে বিজেপির নেতা, তিনি তখন আর্কিটেক্ট ছিলেন, এই শূন্য থেকে সেই জেলা পরিষদ দখল করেছিলেন। ফলে তারপরেও
13-র পরেও হচ্ছে যে আপনি যদি বলেন 19-এর ইলেকশন, যদি বলেন 14-র ইলেকশন, যদি বলেন অধীরবাবুকে হারানো যায়নি, বলে এতৎসত্ত্বেও যে অধীরবাবু জিতেছেন, অধীরবাবু এবার আরও বেশি জিতবেন এই কারণের জন্য যে বাম কংগ্রেস ঐক্যবদ্ধ হয়ে যেভাবে লড়েছে, তাতে অধীরবাবুর জয় সময়ের অপেক্ষা। বাম কংগ্রেস ঐক্যবদ্ধ হয়ে লড়েছে, সবই ঠিক আছে। স্ট্যাটিস্টিক্স অন্য কথা বলছি, আমি আসবো শঙ্কুর কাছে। শঙ্কু, আপনি আমাকে বলুন যে 11% ভোট আপনারা 30%-এ নিয়ে গেলেন 2021-এ। 2021-এ মুর্শিদাবাদ জেলার 2টি আসনেও বিজেপি জয়লাভ করলো। এবারে তৃণমূল এমন একজনকে ক্যান্ডিডেট করেছেন যিনি ভারতবর্ষের অন্যতম আইকন, স্পোর্টস আইকন। ভোট কাটাকাটিতে কি বিজেপি সুবিধা পেতে পারে? দেখুন, এসব ভোট কাটাকাটি ফাটি বুঝি না। ওখানে প্রার্থী হিসেবে আমরা যাকে দাঁড় করিয়েছি তার গ্রহণযোগ্যতা অন্য অনেকের থেকে অনেক বেশি। অধীরবাবু টেস্টেড কেস, ওনাকে মানুষ দেখেছেন এবং উনি কি পারফর্ম করেছেন সেটাও লোকে দেখেছেন। এবং আপনাকে বুঝতে হবে, তৃণমূল কংগ্রেস প্রার্থী খুঁজে পায়নি বলে বহিরাগত ভাড়া করে ক্যান্ডিডেট নিয়ে আসতে হয়েছে। এবং আমরা যে ডাক্তারবাবুকে যাকে ক্যান্ডিডেট করেছি তিনি ওখানকার মাটির মানুষ, ওখানে মানুষ ওনাকে দেখেছেন। ফলে এবারে ভারতীয় জনতা পার্টি ওখানে বিপুল ভোটে জিতবে। ভোট পার্সেন্টেজ কাটাকাটির প্রশ্ন যদি থাকে সেটা ওদের ব্যাপার, কারণ ওদের তো বৃহত্তর জোট। আপনি কি মনে করেন যে সিপিএম কংগ্রেসেরও এখানে ভোট করেছে? সিপিএম ওই গলায় মালা পরলে, কাস্তে হাতুড়ি তারা গলায় ঝোলালেই মনে করেন যে ওরা সাথে করেছেন? সিপিএম তো এখনো কনফিউজড। এক সেকেন্ড, সিপিএম তো এখনো কনফিউজড। আরে আমি শেষ করিনি দাদা। এখন আপনাদের পুরনো অভিজ্ঞতা এক লাইন বললে আপনি আরো রেগে উঠবেন। আপনারা তো জানেন যে আপনাদের ক্যান্ডিডেটকে ভরসা করেছিল সিপিএম, সে চলে গেল তৃণমূলে। অধীরবাবুও না চলে যান তৃণমূলে। না, আমি বলছি বিজেপি আর তৃণমূলের সম্পর্কটা যেরকম, শান্তনু সেটা সেন, থেকেই শঙ্কুদেব শান্তনু বলছেন। সেন, আসলে এটা সবার নয়। বহরমপুর সিট বহু বছর ধরে তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে। ইনফ্যাক্ট মুর্শিদাবাদ জেলাতে 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল খুব ভালো রেজাল্ট করেছিল গোটা মুর্শিদাবাদে। সেই রেজাল্ট যদি ধরে রাখতে পারে তাহলে বহরমপুর তৃণমূলের হতে পারে। সেটা কি ধরে রাখতে পারবে? বিশ্বদা, আমি সবার কথা মন দিয়ে শুনেছি, আশা শুনুন। করবো আমার কথাও সবাই মন সবাই দিয়ে শুনবে। শুনবে। বিশ্বদা, আজকে যেদিন আপনার স্টুডিওতে বসে আমরা শো করছি, আজকের তারিখটা খুব ইম্পর্টেন্ট। 13ই মে আজকে হচ্ছে 13ই মে। 2011 13 বছর আগে, হ্যাঁ। 13ই মে 2011-এ 34 বছরের সিপিএম এর অপশাসনের অবসান ঘটিয়ে মমতা ব্যানার্জি বাংলায় নতুন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক স্বাধীনতা এনেছেন। আর আজ সেই খুনি হারমাত সিপিএমদের সাথে হাত মিলিয়ে কংগ্রেসের 56,000 কর্মী সিপিএম এর হাতে খুন হওয়ার পরেও, তাহলে চোরের সাথে থাকতে হতো। তাহলে উনি বলুক, আমি চোরের সাথে থাকতে হতো। কাউকে কিন্তু ডিস্টার্ব করিনি। দিস ইজ নট ডান। বলুন। সেখানে কাস্তে হাতুড়ির উত্তরীয় পড়ে কংগ্রেসের কাটা হাতে সিপিএম এর কাস্তে হাতুড়ি ধরে একজন অপদার্থ রাজ্য কংগ্রেসের সভাপতি, যার নেতৃত্বাধীন কংগ্রেসটা রসাতলে গেছে। আমরা এর আগে অনেক কংগ্রেস সভাপতিকে দেখেছি যিনি হারের দায়ভার স্বীকার করে পদত্যাগ করেছেন। তিনি এখানে বিজেপির তল্পিবাহকতা করেন। সন্দেশখালির মতো ইস্যুতে কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্ব যখন তৃণমূলের পাশে দেখায় তখন তিনি তার বিরোধিতা করেন। বাংলার বঞ্চনার বিরুদ্ধে যখন তৃণমূল আন্দোলন করে তিনি চুপ করে থাকেন। আবার তৃণমূলের বিরুদ্ধে ইডি সিবিআই যখন অতিরিক্তভাবে ব্যবহৃত হয় তখন তিনি উল্লসিত হন। সেই কংগ্রেস প্রার্থী যিনি বিজেপির 1 নম্বর দালাল, তাকে আমরা দেখছি বিজেপির প্রার্থী পুষ্পবৃষ্টি করছে। নরেন্দ্র মোদী আজকের দিনকে কেন্দ্র করে 16টা সভা করেছেন নির্বাচনে আসার ঘোষণা হওয়ার আগে থেকে। অমিত শাহ একাধিক সভা করেছেন। একটা সভা তিনি করেছেন অধীর চৌধুরীর বিরুদ্ধে। আজকে অধীরবাবু যে কেন্দ্রে নিজে ভোটটা দেন সেই কেন্দ্রেও বিধানসভায় বিজেপি জিতেছিল। তো এখানে তো বিজেপির তল্পিবাহকতা করার জন্য তারা রয়েছে। তাদের কাজ হচ্ছে বিজেপিকে অক্সিজেন দেওয়া। সেই জন্য বিজেপি বিরোধী একমাত্র শক্তি তৃণমূল কংগ্রেসকে দুর্বল করো, সিপিএম এর সাথে, আইএসএফ এর সাথে। মানে আপনি কনফিডেন্ট নিউজ পাঠান? ভারতবর্ষে দুবার মন্ত্রিত্বে ছিল বিজেপির সাথে তৃণমূল কংগ্রেস। ভারতবর্ষে 59টা বিল পাস হয়েছে রাজ্যসভায়, সবকটাতে অ্যাবসেন্ট করেছেন, অ্যাবসেন্ট ছিল তৃণমূল কংগ্রেস। ভারতবর্ষের উপরাষ্ট্রপতি নির্বাচনে হেমন্ত বিশ্ব শর্মার সাথে মমতা ব্যানার্জি বসে উপরাষ্ট্রপতি নির্বাচন। আমি আলোচনায় আসবো।